বাড়াবাড়ি করিস না পাঞ্চালি, ছোট মুখে এত বড় বড় কথা মানায় না। বাড়াবাড়ি তো তুমি করছো, বামন হয়ে চাঁদ ধরবার চেষ্টা করছো। মুখ সামলে কথা বল পাঞ্চালি। তুমিও নিজেকে সামলে নাও, নইলে কিন্তু বিপদে পড়ে যাবে। আচ্ছা তাই না? হ্যাঁ তাই, আর যদি বেশি জোর করো না আমি কিন্তু চেঁচিয়ে লোক ডাকবো। ঠিক আছে, আজ আমি যাচ্ছি, কিন্তু একদিন একদিন তুই ঠিক বুঝবি যে তুই কত বড় ভুলটা করলি। পিঙ্কি, 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 হ্যাঁ পিঙ্কি, পিঙ্কি, এই পিঙ্কি। পিঙ্কি, পিঙ্কি, এই পিঙ্কি, পিঙ্কি, কি সর্বনাশ হলো? পিঙ্কি, এই পিঙ্কি, 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 এই পিঙ্কি, পিঙ্কি, এই পিঙ্কি, পিঙ্কি। নমস্কার, ক্রাইম ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন যে আমাদের এই ক্রাইম ডায়েরি অনুষ্ঠানটি নিছকই একটা বিনোদনমূলক অনুষ্ঠান নয়। আমাদের উদ্দেশ্য হলো সমাজের বিভিন্ন অপরাধমূলক সত্য ঘটনার চিত্ররূপ তুলে ধরে আপনাদেরকে সাবধান করা, সমাজকে সতর্ক করা। আমাদের আজকের এই ক্রাইম ডায়েরির পর্বটিও তেমনই এক সত্য ঘটনার জীবন্ত দলিল, যেখানে বালুরঘাট শহরের নবপল্লী অঞ্চলে খুন হয়ে যায় বছর 17-এর এক নাবালিকা। কিন্তু কেন খুন হলো সে? কেন ঝরে গেল একটা তরতাজা প্রাণ অকালে? কে বা কারা ঘটালো এই নিন্দনীয় ঘটনা? তার কোনো গোপন শত্রু, নাকি পর্দার অন্তরালে থাকা তারই কোনো আপনজন? এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে অবশ্যই চোখ রাখতে হবে আজকের ক্রাইম ডায়েরির এই রোমহর্ষক পর্বতে। রেণুকা স্যার, আমি একটু বাবা মায়ের সাথে কথা বলতে চাই। বাড়ির লোক কোথায়? কোথায় চলে গেলি রে? কোথায় চলে গেলি? কেন তোকে এভাবে মরতে হলো? কেন 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 তোকে এভাবে মরতে হলো? দেখো যারা আমাদের বুকের ধনকে এভাবে ছিনিয়ে নিয়ে গেছে, তাদের কাউকে আমি ছাড়বো না, কাউকে না, কাউকে ছাড়বো না। চলুন কথা বলে দিচ্ছি। চলো তো, আসুন। পিঙ্কি, মাফ করবেন, আমাদের স্যার একটু আপনাদের সাথে কথা বলতে চান। ক্ষমা করবেন ম্যাডাম, আমাদের দুজনের কেউই এখন কারোর সঙ্গে কথা বলার মতো অবস্থায় নেই। কিন্তু আপনারা যদি আমাদের সাথে কথা না বলেন তাহলে আমাদের তদন্তে অনেক অসুবিধা হয়ে যাবে। কি হবে ম্যাডাম তদন্ত করে? পারবেন? পারবেন আমার মেয়েটাকে ফিরিয়ে দিতে? বলুন পারবেন? না না, পারবো না ম্যাডাম, সত্যি আমরা পারবো না। শুধু আমরা কেন, পৃথিবীর আর কেউই পারবে না। কিন্তু আমরা যেটা পারবো সেটা হচ্ছে, যে বা যারা আপনার মেয়েকে খুনটা করেছে
আপনার আদরের মেয়েকে নৃশংসভাবে হত্যা করে আপনাদের কোলটা খালি করিয়ে দিয়েছে। তাদেরকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ঠিক খুঁজে বার করে এনে আইনের আওতার মধ্যে ঢুকিয়ে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে আমরা পারব। তার জন্যই আপনাদের সঙ্গে একটু কথাবার্তা বলতে চাই। স্যার, আমরা কিচ্ছু চাই না, কিচ্ছু না, শুধু আমার মেয়ের খুনিকে ধরে স্যার ফাঁসিতে ঝুলিয়ে দিন। দেখুন, ফাঁসি হবে না যাবজ্জীবন সেটা তো মহামান্য কোর্ট বলবেন, আর সেটা তো আমরা বলতে পারি না, ওটা আমাদের এখতিয়ারের মধ্যেও নেই। তবে আপনারা যদি আমাদের সঙ্গে একটু সহযোগিতা করেন তাহলে আপনাদের মেয়ে সঠিক বিচার পাবে, এই গ্যারেন্টিটা কিন্তু আমরা দিতে পারি। স্যার, করবো স্যার, সহযোগিতা করব। ধন্যবাদ। আমাদের কিছু প্রশ্ন আছে, করব? স্যার বলুন স্যার, কি জানতে চান স্যার? আপনার মেয়ের নাম? পাঞ্চালী বর্মন। ওর ডাকনাম ছিল পিঙ্কি। কোন ক্লাসে পড়ে পাঞ্চালী? ও ক্লাস 11-এ পড়তো। পরের বছরেই ওর উচ্চ মাধ্যমিক দেওয়ার কথা ছিল। কখন দেখলেন যে আপনাদের মেয়ে ওই বাইরের ঘরটাতে ওইভাবে মরে গিয়ে পড়ে আছে? স্যার, আমার স্ত্রী এখানকার একটি ইংলিশ মিডিয়াম স্কুলের নন টিচিং স্টাফ। শনিবার হাফ ডে ছিল, হাফ ডে থাকার জন্য ও আমার দোকানে চলে এসেছিল। তারপরে আমি আমার দোকান বন্ধ করে আমরা দুজন একসঙ্গে বাড়ি ফিরি। বাড়িতে পড়ে আছে। ঠিক আছে, ঠিক আছে। থানাতে ফোনটা তো আপনারাই করেছিলেন? হ্যাঁ স্যার, আমি করেছিলাম। আপনারা যখন বাড়িতে ঢুকছিলেন তখন কাউকে কি বাড়ি থেকে বেরোতে দেখেছিলেন? না স্যার। আর একটা প্রশ্ন করব, জানি আপনাদের ভালো নাও লাগতে পারে, আপনাদের মেয়ের ওভারঅল স্বভাব চরিত্র কিরকম ছিল? আমার মেয়ে খুব ভালো ছিল স্যার। আমার নিজের মেয়ে বলে বলছি না, আমার মেয়ে খুব শান্ত মিষ্টি স্বভাবের, হাসি খুশি ছিল স্যার। আমার মেয়ে সারাক্ষণ তার পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতো স্যার। আচ্ছা, আপনার মেয়ে কি কারোর সাথে সম্পর্কে জড়িত ছিল, মানে কোনো অ্যাফেয়ার ছিল? দীপ। কি বলে? কি কি? দীপ, দীপ বলে একটি ছেলের সাথে। না না, আচ্ছা ঠিক আছে, তাহলে নয় কালকে মীর স্যারের কোচিং থেকে ফেরার সময় তোমার সাথে দেখা করে নেব। তোকে কতবার না বলেছি পিঙ্কি পড়াশোনায় মন দে, তা সত্ত্বেও তুই কেন আমার ফোন থেকে বারবার তুই দীপকে ফোন করছিস? রাগ করছো কেন মা? এই জাস্ট একটু কথা বলছিলাম। তোদের এত কিসের কথা রে? কখন থেকে অঙ্ক করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি, তাই ভাবলাম 5 মিনিটের জন্য একটু কথা বলেই নি। দেখ পিঙ্কি, সামনের বছর তোর উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তোকে রেজাল্ট ভালো করতেই হবে, নইলে কিন্তু কোনো ভালো কলেজে তুই চান্স পাবি না। আর তোর বাবা তোকে কলকাতার কলেজে ভর্তি করতে চায়, আর আমিও চাই তুই ভালোভাবে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে একটা ভালো চাকরি পা। এই সব কিছু বাদ দিয়ে তোর কি কোনো আক্কেল নেই? কেন তিলকে তাল করছো মা? একটু কথা বলেছি তো কি হয়েছে? উচ্চ মাধ্যমিক পর্যন্ত এই সমস্ত বন্ধ, নইলে কিন্তু পিঙ্কি তুই আমার মোড়া মুখ দেখবি। মা, কথাটা বুঝলে বোঝ, নইলে কিন্তু। তাহলে আপনাদের সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারলাম যে এই দীপ বলে ছেলেটির সাথে আপনাদের মেয়ের একটা প্রেমের সম্পর্ক ছিল, তাই তো? হ্যাঁ, গত 2 বছর ধরে আমার মেয়ে ওর সাথেই। আপনি জানতেন আপনার মেয়ের এই সম্পর্কের কথা? হ্যাঁ, একদিন পিঙ্কির মা আমাকে জানায়। তার মানে আপনারা দুজনেই সম্পর্কটাকে মেনে নিয়েছিলেন? না, দিন 15 আগে একদিন। শোন পিঙ্কি, তোকে একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, এই তোর এই প্রেম টেমের চক্করে যদি তোর রেজাল্ট খারাপ হয় তাহলে তোর ঝুঁটি ধরে রাস্তায় বার করে দেবো। আর তখন তোর নিজের পথ নিজেকেই দেখে নিতে হবে। বাবা, আমার সাথে দীপের কোনো সম্পর্ক নেই। খবরদার মিথ্যে কথা বলবি না পিঙ্কি, একদম গরম খুন্তি গালে ছ্যাঁকা দিয়ে দেবো। সম্পর্ক নেই তো আমার মোবাইলে কেন ও বারবার ফোন করে তোকে? কেন তোকে বারবার মেসেজ করে? কেন করে সেটা ওর ব্যাপার, ওকে জিজ্ঞেস করো। তা না আমার ফালতু ফালতু বকাবকি করছো। তোকে বকাবকি করছে তার কারণ হচ্ছে ওই কাঙালকে শাকের ক্ষেত্রে তুই নেকিয়েছিস তাই। ঠিক বলেছ। আর এখন প্যাচে পড়ে গিয়ে ডাহা মিথ্যে কথা বলছে যে আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আরে সত্যিই নেই,
আমার সাথে দীপের কোনো সম্পর্ক নেই। এই আগের সপ্তাহে আমি ওর সাথে ব্রেকআপ করে নিলাম। মা কালীর দিব্যি বলছি, তোমরা যে আমাকে কেন বিশ্বাস করছো না কে জানে। ঠিক আছে ঠিক আছে, আমিও খোঁজ খবর করছি। খোঁজ নিয়ে যদি জানতে পারি যে তুই সত্যি কথা বলছিস তাহলে ঠিক আছে, নাহলে কিন্তু তোর কপালে দুঃখ আছে, মাথায় রাখিস। খোঁজ খবর করে কিছু জানতে পেরেছিলেন? কোনো তথ্য আপনি জোগাড় করতে পেরেছিলেন? হ্যাঁ স্যার, আমার দোকানের কর্মচারীকে আমি খোঁজ খবর করার জন্য বলি, তো ও খোঁজ খবর করে জানায় যে আমার মেয়ের সঙ্গে দীপের সত্যি কোনো সম্পর্ক নেই। কোনো একটা ঝামেলার কারণে ওদের মধ্যে সে সম্পর্ক ভেঙে যায়। কি নিয়ে ঝামেলা হয়েছিল সেটা জানতে পেরেছিলেন? না ম্যাডাম, আমি সেই ব্যাপারে কিছু জানি না। দীপের সম্বন্ধে আর একটু ডিটেলসে আপনারা আমাদের কিছু বলতে পারবেন? ওর মুখ থেকে যতটা শুনেছি, ছেলেটি নাকি মালঞ্চ পল্লীতে থাকে, বড়লোক বাপের একমাত্র ছেলে, কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে। আচ্ছা, আপনি তো বললেন দীপ আপনার মোবাইলে ফোন আর মেসেজ করতো। হ্যাঁ, কারণ আমরা মেয়েকে মোবাইল কিনে দিইনি, সেই জন্য ও আমার মোবাইল থেকেই দীপের সঙ্গে যোগাযোগ রাখতো। এক মিনিট ম্যাডাম, তাহলে আপনি বলছেন যে আপনার কাছে দীপের মোবাইল নাম্বারটা আছে, রাইট? হ্যাঁ, আমার মোবাইলে সেভ করা আছে। আচ্ছা, আপনারা তাহলে কি দীপকেই সন্দেহ করছেন? হ্যাঁ দীপ, হ্যাঁ সন্দেহ করছি। হয়তো আমার মেয়ের সঙ্গে ব্রেকআপ হয়ে যাওয়াতে রাগের বশেও আমার মেয়েকে খুন করে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ, ওর সঙ্গে ঝামেলা হওয়াতেই এই জঘন্য কাজটা ওই ছেলেটাই করেছে, কারণ পিঙ্কির কোনো শত্রু ছিল না। আপনাদের কোনো শত্রু আছে? আমাদের এমন কোনো শত্রু ছিল না যে আমার মেয়েকে খুন করে ফেলবে। বুঝলাম, ঠিক আছে, আপনার স্ত্রীকে একটু সামলানুন, একটু দেখুন। রেণুকা, স্যার, বডিটা ইমিডিয়েট পোস্টমর্টমে পাঠিয়ে দাও। ওকে স্যার। আর ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টদেরও খবর দাও। স্যার, আপনি আসার আগে আমি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টদের খবর দিয়ে দিয়েছি অলরেডি, তারা আসছে। পিঙ্কির বাবা মা একটু ধাতস্থ হলে ওদের স্টেটমেন্টটা অবশ্যই রেকর্ড করবে। ওকে স্যার। আর একটা জিনিস অবশ্যই করবে, সেটা হচ্ছে পিঙ্কির মায়ের কাছ থেকে ওই দীপ বলে ছেলেটির মোবাইল নাম্বার অবশ্যই কালেক্ট করবে। তুমি এখনই একটা দীপকে ফোন করো তো, ফোন করে বলবে যেন ইমিডিয়েট, যত তাড়াতাড়ি সম্ভব যেন থানায় এসে হাজিরা দেয়। ঠিক আছে স্যার। আর যদি দীপ তোমার ফোনটা পাওয়ার পর থানায় না আসে, তুমি ফোর্স নিয়ে যাবে, যেখানে দীপকে পাবে কলার ধরে হিড় করে টানতে টানতে থানায় নিয়ে আসবে। বালুরঘাট শহরের নবপল্লীর বাসিন্দা ক্লাস 11-এর ছাত্রী নাবালিকা পাঞ্চালি ওরফে পিঙ্কি হত্যাকাণ্ডের মামলা তদন্ত নেমে প্রথমেই উঠে আসে দীপ বলে এক যুবকের নাম। আমরা জানতে পারি পাঞ্চালি ওরফে পিঙ্কির সঙ্গে এই দীপের একটা প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল, কিন্তু তার সাথে আমরা এটাও জানতে পারলাম যে বেশ কয়েকদিন হলো পাঞ্চালির সঙ্গে দীপের প্রেমের সম্পর্কটি ভেঙে গিয়েছে। আমাদের মনে প্রশ্ন জাগলো, তাহলে কি পাঞ্চালির সঙ্গে দীপের প্রেমের সম্পর্কটা ভেঙে যাওয়ার কারণেই দীপ তার প্রাক্তন প্রেমিকা পাঞ্চালিকে এইভাবে নির্দয়ভাবে খুনটা করলো? আর এই প্রশ্নের উত্তর জানার জন্য আমাদের দরকার ছিল সর্বপ্রথম দীপকে আমাদের হাতে পাওয়া। ভিকটিমের মায়ের কাছ থেকে আমরা দীপের মোবাইল নাম্বারটা পেয়ে গিয়েছিলাম। আমরা ঠিক করলাম দীপকে থানায় ডেকে পাঠাবো। দীপকে ডেকে পাঠানো হলো, কিন্তু দীপ থানায় এসে হাজিরা দিল না। আর তাই আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমি তো কিছুই করিনি ম্যাডাম, প্লিজ আমাকে ছেড়ে দিন ম্যাডাম। নাম বল তোর। আমার নাম দীপ। তোর ঠাকুমার আদর করা নাম জিজ্ঞেস করিনি, পুরো নামটা বল। দীপঙ্কর রয় চৌধুরী। পাঞ্চালি বর্মন, তোর পিঙ্কি খুন হয়েছে জানিস তো? হ্যাঁ স্যার জানি। কি করে জানলি? টিভিতে নিউজে দেখাচ্ছে, খবরের কাগজও ছেপেছে, আর আমার বন্ধু বান্ধবদের মুখেও খবর পেয়েছি। তার মানে তুই এমন কুকীর্তি করেছিস, তোর নাম যশ খ্যাতি সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে, তাই তো? আমি আবার কি করলাম? মারবো টেনে এক থাপ্পড়।
থাপ্পড়, গাল ফাটে টপ টপ করে রক্ত পড়বে। তুই পাঞ্চালি বর্মনকে খুন করেছিস? আমি কেন পাঞ্চালিকে খুন করতে যাব? এসব আপনারা কি বলছেন? তোর কিছুদিন আগে এই পাঞ্চালির সাথে ঝামেলা হয়েছিল, ঠিক আছে? সব কিছু জানি, সত্যি কথা বল। আমি পাঞ্চালিকে খুন করিনি। শোন, এখনো বলছি ভালোই ভালোই স্বীকার কর, তা নাহলে কি মারতে মারতে এখানে মাটি খুঁড়ে না তোকে কবর দিয়ে দেবো, কেউ জানতে পারবে না। বল। আমি পাঞ্চালিকে খুন করিনি স্যার, আমি তোকে ভালোবাসতাম, ঠিক করেছিলাম বিয়েও করব, কিন্তু হঠাৎ সেদিনও। এসব তুই কি বলছিস পাঞ্চালি? ঠিকই বলেছি, যাওয়ার হয়ে গেছে, এবার তুমি আমায় ভুলে যাও। ভালোবাসার মানুষকে ভুলে যাওয়াটা কি এতটাই সহজ রে পাঞ্চালি? আমার 2 বছরের সম্পর্কটা কি এতটাই ঠুনকো? ফালতু কথা বললো না তো, কিসের সম্পর্ক? তাছাড়া আমি তোমায় কোনোদিনও বলেছি যে আমি তোমায় ভালোবাসি? আমি যখন তোকে বারবার বলতাম আই লাভ ইউ, তোকে ছাড়া আমি বাঁচবো না, তোকে আমি ভালোবাসি, তখন তুই একবারও কেন আমাকে বাধা দিসনি? কেন বলিসনি যে তুই আমাকে ভালোবাসিস না? তাহলে তো আমি তোর জীবন থেকে সরে যেতাম, আর না হলে সাধারণ বন্ধুর মতো মিশতাম। সব কথা সবাইকে সবসময় মুখের উপর বলা যায় না, অন্তত আমি তো বলতে পারি না। তাহলে আজ তুই আমি বলতে পারলি কি করে? আজ তোর মুখে বাঁধলো না? কি করব বলো, আর যে চুপ করে থেকে কোনো লাভ নেই। এটাই কি কারণ, নাকি তুই অন্য কাউকে? হ্যাঁ, আমি অন্য একজনকে ভালোবাসি। তাকে সে? তুমি তার নাম পরিচয় জেনে কি করবে? না মানে আমিও জেনে রাখি, কে এমন কপাল করে জন্মেছে? রাহুল। রাহুল? কোন রাহুল? তোমাদেরই কলেজে পড়ে, 3rd ইয়ারে, সায়েন্স স্ট্রিম। ওহো, তার মানে তুই একই পুকুরে অন্য একটা মাছকে টার্গেট করেছিস। এই একদম বাজে কথা বলবে না। ঠিকই আমি বলছিস। রাহুলকে ভালোবাসি, আর আমি যদি বিয়ে করি শুধু ওকেই বিয়ে করব। কথাটা তুমি বুঝলে ভালো, নইলে কিন্তু। আর সেই রাগেই তুই দুপুরবেলা পাঞ্চালির বাড়িতে গেলি, তারপর পাঞ্চালিকে খুন করলি, তাই তো? হ্যাঁ, এটা ঠিক যে আমি ওর বাড়িতে গিয়েছিলাম, কিন্তু আমি ওকে খুন করিনি, বিশ্বাস করুন। কখন গিয়েছিলিস ওর বাড়ি? ওই ধরুন 11:30 থেকে 12:15 নাগাদ। এই জানোয়ার, সত্যি কথা বলতো, তুই সকালে গিয়েছিলিস না দুপুরে? সত্যি কথা বলবি। সত্যি বলছি স্যার, আমি দুপুরে যাইনি। তুই যখন গিয়েছিলিস তখন মেয়েটা বেঁচে ছিল? হ্যাঁ, দীপি বহল তো বিয়েতে ছিল, আমার সাথে তো ঝগড়াও হয়েছিল। তোমার এত বড় সাহস, তুমি আমার বাড়িতে এসে আমাকে চমকাবার চেষ্টা করছো? তুই ভুল বুঝছিস পাঞ্চালি, আমি জাস্ট তোকে শেষবারের জন্য দেখতে এসেছি। তার জন্য বাড়িতে আসার কি দরকার ছিল? এখন যদি আমার মা বাবা বাড়িতে থাকতো, ওরা তো মেরে পিঠে আমার ছাল তুলে নিত। কিচ্ছু করতো না, উল্টে বরং আমায় খাতির যত্ন করে একটু মিষ্টি খাওয়াতো। হাজার হোক হবু জামাই বলে কথা। এ বাজে বকাটা না বন্ধ করো। তুমি হবু জামাই হতে যাবে কোন দুঃখে? মাকাল ফল একটা, ওই তো বাপের পয়সায় খেয়ে ফুটানি মারো। যেদিন নিজের রোজগারের টাকায় কিছু করবে, সেদিন আমার সামনে এসে বড় বড় কথা বলো। তাই নাকি? তা তো রাহুল কোন কাজটা করে একটু শুনি। আমি যদি মাকাল ফল হই, ও তাহলে এটা ধর্মের সার। এই রাহুলের নামে আর একটাও বাজে কথা বলবে না, আর একটাও বাজে কথা বললে না জিভ টেনে ছিঁড়ে দেবো। বাড়াবাড়ি করিস না পাঞ্চালি, ছোট মুখে না তো বড় বড় কথা মানায় না। বাড়াবাড়ি তো তুমি করছো, বামন হয়ে চাঁদ ধরবার চেষ্টা করছো। মুখ সামলে কথা বল পাঞ্চালি। তুমিও নিজেকে সামলে নাও, নইলে কিন্তু বিপদে পড়ে যাবে। এতই সস্তা তাই না? হ্যাঁ তাই, আর যদি বেশি জোর করো না, আমি কিন্তু চেঁচিয়ে লোক ডাকবো। ঠিক আছে, আজ আমি যাচ্ছি, কিন্তু একদিন না একদিন তুই ঠিক বুঝবি যে তুই কত বড় ভুলটা করলি। একটা সত্যি কথা বলতো, তুই যখন পাঞ্চালিদের বাড়ি থেকে বেরোলি তখন ঘড়িতে ঠিক কটা বাজে? ঘড়ি তো ঠিক দেখিনি, তবে ওই ধরুন 12টা বা 12:05 বেজেছিল। আচ্ছা, এই রাহুল বলে ছেলেটাকে? আমাদের কলেজেই পড়ে, 3rd ইয়ার। আরে তোর কি মনে হয় এই রাহুলই পাঞ্চালিকে খুন করেছে? সেটা আমি ঠিক বলতে পারবো না, যদিও বা করে থাকে তাহলে ঠিক কী কারণে করেছে সেটা আমার ধারণায় নেই। রাহুলের বাড়ি কোথায়? ওই আশ্রম পাড়ায়। ঠিক আছে, তুই এখন বাইরে গিয়ে বেঞ্চে বস, তোর বয়ান রেকর্ড করা হবে। সঞ্জয়, নিয়ে যাও। এই চল। রেণুকা, স্যার তুমি ইমিডিয়েট ফোর্স নিয়ে বেরিয়ে পড়ো, ওই রাহুলকে যেখানে পাবে সেখান থেকে তুলে নিয়ে আসবে। ওকে স্যার। কেননা রাহুলের সঙ্গে কথাবার্তা না বললে আমাদের ধোঁয়াশাগুলো কাটবে না। একদম ঠিক বলেছেন স্যার। তাই রাহুলকে আমাদের চাই, অ্যাট এনি কস্ট, এক্ষুনি চাই। তাহলে রাহুল
ইদানিং পাঞ্চালি ওরপে পিঙ্কির সাথে তোমার একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল, কি তাই তো? কই না তো। কিন্তু আমরা তো সেই রকমই খবর পেয়েছি। জানি না আপনাদেরকে কে কি বলেছে, কিন্তু পাঞ্চালির সঙ্গে কোনোদিন আমার কোনো সম্পর্ক ছিল না স্যার। কেন শুধু শুধু অস্বীকার করছো রাহুল? তুমি পাঞ্চালিকে প্রপোজ করেছিলে, পাঞ্চালি প্রথমে রাজি হয়েছিল, কিন্তু তারপর তুমি পিঙ্কিকে একটা অন্যায় আবদার করো, আর পিঙ্কি সেটা রাজি হয়নি, আর তাই আক্রোশবশত তুমি পিঙ্কিকে খুন করেছো। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। না না স্যার, আপনাদের অনুমানটা ঠিক না। তাহলে ঠিক কি সেটা তুমি বলে দাও। আসলে পাঞ্চালি গৌতম স্যারের কোচিংয়ে পড়তো, আর গৌতম স্যারের বাড়ি আমার বাড়ির পাশেই। আমি বাড়িতে ঢুকতাম, বেরোতাম, ও দেখতো। একদিন নিজের থেকে এসে আমার সঙ্গে আলাপ করে, তারপর একদিন প্রপোজও করে ফেলে। ওয়েট ওয়েট ওয়েট, পাঞ্চালি তোমায় প্রপোজ করেছিল? হ্যাঁ স্যার, কিন্তু আমি না করে দিয়েছিলাম, কারণ আমার পক্ষে প্রপোজালটা অ্যাকসেপ্ট করা সম্ভব ছিল না। আসলে আমি, দেখো, তোমাকে আগেও বলেছি, আজ আবারও বলছি, আমার পক্ষে সম্ভব নয় তোমার সঙ্গে প্রেম করা। কেন সম্ভব নয় সেটা বলো আমাকে রাহুলদা। আমি কি দেখতে ভালো নই? আমি কি ভালো ফ্যামিলির মেয়ে নই? এটা সমস্যা না, তুমি বুঝতে কেন পারছো না পাঞ্চালি? তাহলে কি সমস্যা বলো, আমায় বুঝিয়ে বলো। আরে বাপরে, আমার বাবার বিজনেস পার্টনার অতুল কাকুর মেয়ের সাথে আমার ছোটবেলা থেকে বিয়ে ঠিক হয়ে আছে। আর যদি বাবা ডিসিশনের বাইরে যায়, দুটো ফ্যামিলির মধ্যে বিবাদ তৈরি হবে। তোমার হাত ধরতে গেলে বাবার সঙ্গে কাকুর ঝগড়া লেগে যাবে। আর তাছাড়া আমি অতুল কাকুর মেয়েকে ভালোবাসি, তোমার প্রতি আমার কোনো ফিলিংস নেই। তাহলে অ্যাকসেপ্ট করার প্রশ্ন আসছে কিভাবে? যা বললে সেগুলো সব সত্যি, নাকি আমাকে অ্যাভয়েড করার জন্য মিথ্যে গল্প সাজাচ্ছ? মিথ্যে গল্প? আচ্ছা তুমি কেন বুঝতে পারছো না? আচ্ছা ঠিক আছে, তোমার বিশ্বাস হচ্ছে না তো তুমি চলো আমার বাড়ি চলো, নিজের মুখে মাকে জিজ্ঞাসা করবে কোনটা সত্যি কোনটা মিথ্যে। ঠিক আছে, তোমার যদি কোনোদিনও মনে হয় যে তোমার অতীন কাকার মেয়ে নয়, এই পাঞ্চালি তোমার প্রকৃত জীবন সঙ্গী হতে পারে, তাহলে তুমি আমার কাছে ফিরে এসো। আমি সারা জীবন অপেক্ষা করব। তার মানে তুমি বলতে চাইছো পাঞ্চালির ভালোবাসাটা ওয়ান সাইডেড ছিল, আই মিন একতরফা? হ্যাঁ স্যার, ওর প্রতি আমার কোনো ফিলিংস ছিল না, তাহলে কি করে হ্যাঁ বলি বলুন তো? আচ্ছা, পাঞ্চালি যেদিন খুন হলো সেদিন তুমি কোথায় ছিলে? সেদিন আমি বালুরঘাট ছিলাম না। বালুরঘাটে ছিলে না তো কোথায় ছিলে? আমি আগের দিন রায়গঞ্জ গিয়েছিলাম, ফিরেছিলাম যেদিন পাঞ্চালি খুন হয় সেদিন রাতে। আচ্ছা, তুমি রায়গঞ্জে কি করতে গেছিলে? রায়গঞ্জে আমার পিসির বাড়ি, পিস্তিত বোনের রিসেন্ট একটা ডেলিভারি হয়েছে, তা আমি আর মা বাচ্চাটাকে দেখতে গিয়েছিলাম। ঠিক আছে রাহুল, তুমি বাইরে গিয়ে বেঞ্চে বসো, অপেক্ষা করো, তোমার বয়ান রেকর্ড করা হবে। বয়ান রেকর্ড হয়ে গেলে তারপর তুমি বাড়ি যেতে পারবে। ওকে স্যার। তাহলে রেণুকা, একটা জিনিস খুব পরিষ্কার হয়ে গেল। কি স্যার? দীপের সাথে আমাদের ভিকটিমের একটা সম্পর্ক ছিল, কিন্তু সেই সম্পর্কটা দিন কয়েক আগে ভেঙে যায়। আর তার কারণ এই রাহুল? এক্স্যাক্টলি, পাঞ্চালি রাহুলের প্রতি আকৃষ্ট হয়ে রাহুলকে প্রপোজ করেছিল, কিন্তু রাহুল রাজি হয়নি। ইয়েস, অর্থাৎ সেই ত্রিকোণ প্রেমের অ্যাঙ্গেল। আর এই ত্রিকোণ প্রেমের অ্যাঙ্গেল থেকে খুনটা হয়েছে কিনা সেটা আমাদের জানতে হবে। বাই দ্য ওয়ে, পোস্টমর্টম রিপোর্ট চলে এসেছে, কাল বিকেল নাগাদ এসে যাবে স্যার। ঠিক আছে, শোনো, তুমি পোস্টমর্টম রিপোর্ট আসার জন্য কিন্তু অপেক্ষা করে বসে থাকো না। তাহলে স্যার? তুমি আমাদের সাইবার টিমকে বলো যে সেই দিন আর সেই সময় দীপ আর রাহুলের মোবাইল ফোনের টাওয়ার লোকেশনগুলো বার করতে। ওকে স্যার। আর একটা কাজ করবে, ছোট ছোট টিম তৈরি করে এলাকায় খোঁজ খবর শুরু করো তো। ওই দীপ রাহুল ছাড়া এমন কেউ কি আছে যে হয়তো খুনটা করে পর্দার আড়ালে গা ঢাকা দিয়েছে? বুঝে গেছি স্যার। ট্রাই ইওর লেভেল বেস্ট। কেসটা জটিল আমি মানছি, কিন্তু এই কেসটা আমাদের যে কোনো মূল্যে সমাধান করতেই হবে, অ্যাট এনি কস্ট। ওকে স্যার। দীপের মুখ থেকে রাহুল বলে আর এক যুবকের নাম শোনার পর আমরা রাহুলকে থানায় ডেকে নিয়ে আসি জিজ্ঞাসাবাদ করার জন্য। কিন্তু রাহুল জানালো তার ভিকটিম পাঞ্চালির প্রতি কোনো আগ্রহই ছিল না,
এবং ঘটনার আগের দিন থেকে ঘটনার দিন পর্যন্ত সে বালুরঘাট শহরে ছিলই না। সে চলে গিয়েছিল রায়গঞ্জে তার পিসির বাড়িতে। এখন এই দীপ এবং রাহুল আমাদের যা যা বলেছে সেগুলো সব সত্যি কিনা সেগুলো আমরা ভেরিফাই করব ঠিক করলাম, আমরা খতিয়ে দেখলাম। আর তার সাথে সাথে এটাও আমরা খোঁজ করা শুরু করলাম ছোট ছোট টিম করে সারা এলাকায় ঘুরে ঘুরে, যে এই ঘটনার সঙ্গে ওই দুজন ছাড়া আর কে কে জড়িত। আর এতেই আমাদের এই কেসের প্রথম ব্রেক থ্রু চলে এলো। স্যার, পাঞ্চালী বর্মনের পোস্টমর্টম রিপোর্ট এসে গেছে। থ্যাংক ইউ, বসো। থ্যাংক ইউ স্যার। তার মানে খুনটা হয়েছে 3টে থেকে 3:30-এর মধ্যে? শুধু খুনই নয় স্যার, পাঞ্চালীকে নিদারুণভাবে যৌন নির্যাতনও করা হয়, আর সেটা করা হয়েছে শ্বাসরোধ করে খুন করার পর। সেরকমই তো লিখেছি দেখছি। তার মানে যে খুনটা করেছে তার মনে পাঞ্চালীর প্রতি আক্রোশ ছিল। সে তো ছিলই, কিন্তু সে আর যাই হোক দীপ নয়। একদমই তাই স্যার, কারণ সাইবার টিম আমাদের যে রিপোর্টটা দিয়েছে তাতে পরিষ্কার বলা রয়েছে দীপের মোবাইলের টাওয়ার লোকেশন 11টা 33 থেকে 12টা 10 পর্যন্ত ওই ভিকটিমের বাড়ির লোকেশনের আশেপাশে দেখাচ্ছে ঠিকই, কিন্তু তারপর দীপের মোবাইলের টাওয়ার লোকেশন মুভ করতে করতে দীপের বাড়ির আশেপাশেই কিন্তু দেখাচ্ছিল। আর এদিকে পোস্টমর্টম রিপোর্ট বলছে খুনটা হয়েছে দুপুর 3টে থেকে 3:30-এর মধ্যে। তার মানে সন্দেহ তালিকা থেকে আপাতত দীপের নামটা বাদ। হ্যাঁ স্যার। আর রাহুল, তার মোবাইলের টাওয়ার লোকেশনের কি খবর? ঘটনার আগের দিন রাত থেকে ঘটনার দিন ঠিক সন্ধ্যে 7টা অবধি রাহুলের মোবাইলের টাওয়ার লোকেশন কিন্তু ওই রায়গঞ্জই দেখাচ্ছে। তার মানে রাহুল সত্যি সত্যি তার পিসির বাড়ি রায়গঞ্জে গিয়েছিল। তাহলে রেণুকা, আপাতত রাহুলের নামটাও আমাদের সন্দেহ তালিকা থেকে বাদ। দীপ আর রাহুলের নাম সাসপেক্ট লিস্ট থেকে বাদ গেলেও আরেকজনের নাম কিন্তু সাসপেক্ট লিস্টে অ্যাড হয়েছে স্যার। কি বলো তো, কার কথা বলছো? স্যার, আপনার নির্দেশ মতো ছোট ছোট টিম বানিয়ে সিভিল ড্রেসে ওই এলাকায় ঘুরে ঘুরে আমি খবর নিয়েছিলাম। তখনই ওই ভিকটিমের এলাকায় একটি ছেলে আমাকে বলল, তখন আমি আমার গ্যারেজ থেকে বাইকটা বের করছিলাম, হঠাৎ দেখি একটা লোক বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, লোকটা কে? জানি না, আর ঠিক চিনিও না। তবে তবে লোকটাকে কয়েকবার ওই পাঞ্চালীদের বাড়িতে যাতায়াত করতে দেখেছি। আচ্ছা বলছি, লোকটাকে যদি আপনি আরেকবার দেখেন চিনতে পারবেন? কেন পারবো না, দেখলেই চিনতে পারবো। দ্যাটস ইট। আচ্ছা, ভিকটিমের পাড়ার ওই ছেলেটার নামটা কি? শরৎ ঝা। শরৎকে ইমিডিয়েট থানায় তলব করো। ওর মোবাইল নাম্বার আমি নিয়ে নিয়েছি স্যার। ওই মোবাইল নাম্বারে ফোন করে তাকে এক্ষুনি থানায় ডাকো, আর আমাদের স্কেচ আর্টিস্টের সামনাসামনি বসিয়ে দাও। শরতের বর্ণনা অনুসারে স্কেচ আঁকতে হবে তো? ইয়েস ইয়েস। তারপর তুমি সেই স্কেচ নিয়ে ভিকটিমের বাবা মাকে দেখাবে। আমার বিশ্বাস যে পাঞ্চালীর বাবা মা এই স্কেচ দেখে নিশ্চয়ই আইডেন্টিফাই করতে পারবে, আর পাঞ্চালী বাবা মা ছাড়াও আশেপাশের প্রতিবেশীদেরও দেখাবে। ভিকটিমের পরিচয়ে কেউ না কেউ তো নিশ্চয়ই জানাবে। দেখুন তো চিনতে পারছেন নাকি? আরে এই তো আমাদের রঞ্জন। হ্যাঁ, এই তো আমাদের রঞ্জন। ভালো করে দেখুন, কোথাও কোনো ভুল হচ্ছে না তো? না না ম্যাডাম, কোনো কিছু ভুল হচ্ছে না, ঠিকই চিনেছি। আমাদের রঞ্জন, আমার ভাইরা ভাই রঞ্জন, রঞ্জন মিশ্র। ম্যাডাম, আমার বোনের সঙ্গে ওর বিয়ে হয়েছে। উনি আপনার আত্মীয় হয়? নিকট আত্মীয় ম্যাডাম। উনি আপনাদের নিকটবর্তী আত্মীয়? কোথায় থাকে উনি? জান ম্যাডাম ডাকছেন, আসুন। কি আপনারা? আপনি রঞ্জন, রঞ্জন মিশ্র? না, আমি রঞ্জন মিশ্র নই। তাহলে আপনি কে? আমি বাবুর চাকর, বাবুর বাড়িতে কাজ করি। বাবু বাড়িতে নেই, শিলিগুড়িতে গেছে। তাই? শোবেন, স্কেচটা দাও তো। তাহলে এটা কে?
বাবু বাড়ি নেই, শিলিগুড়ি গেছে। আপনি চাকর, মানে মালিক আর চাকরকে একই রকম দেখতে, মায়ের পেটে যমজ ভাই, তাই তো? মিথ্যে কথা বলার জায়গা পাস না? গাড়িতে ধরো ওকে। আমি কিছু করিনি, ওকে ছেড়ে দিন। আমি কিছু করিনি, ওকে ছেড়ে দিন ম্যাডাম। আমাদের কাজে বাধা দেবেন না, নইলে কিন্তু আর ফল ভালো হবে না। আপনাকে থানায় নিয়ে যেতে বাধ্য হবো। চলো ওকে। চল। কেন পাঞ্চালীকে খুন করলি? আমি কাউকে মারিনি, আমি নির্দোষ। তাহলে তুই বললি কেন যে তুই চাকর? তোর বাবু বাড়িতে নেই, শিলিগুড়ি গেছে, বললি কেন? চাকর না, চামড়া গুটিয়ে নেবো, জ্যান্ত অবস্থায় তো গা থেকে চামড়া টেনে করবো। পাঞ্চালীকে খুন করলি বল। বল, তাহলে মারের ছোটে না তোর শরীরে যেসব জায়গায় ক্ষত হবে মারি দেবো। বল। যেখানে যেখানে চামড়া গুটিয়ে যাবে সেখানে সেখানে নুন ডলে দেওয়া। হ্যাঁ, সারা গা তোর জ্বলবে, তুই কিচ্ছু করতে পারবি না, তুই সতও পারবি না, তোর হাত পাতা নুন একদম পুরো ভেতরে ঢুকে যাবে চামড়া। এই ভালো চাস তো ভালো ভালো বল, নালে উপর আলো না কিছু করতে পারবে না। বিশ্বাস করেন স্যার, আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু জানি না। সহজে মুখ খোলে না, বুঝতে পেরেছি? বলো নগদ চ্যাম্পিয়ন নিয়ে আসছি। ইলেকট্রিক শব্দ, যাও। সঞ্জয়, যাও নিয়ে আসো। ইলেকট্রিক চেয়ার কেন স্যার? কারণ তোকে শখ দেওয়া, তোকে শখ দেওয়া হবে, এমন শখ তুই কোনোদিন ভুলতে পারবি না, ঠিক আছে? তোর মরে যাবি যখন তোর আত্মাও ভুলবে না। বলবি বলবি বল, শখ দিলেই তোর মতো জানোয়ারের পেট থেকে না সত্যি কথা বেরাবে। বল। বলছি 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 আমাদের 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 পরিবারের সঙ্গে ওদের পরিবারের সম্পর্ক ভালোই ছিল, কিন্তু কিন্তু পঙ্কজা, চলো না এবার একটা ছুটি ছাটা দেখে জমিয়ে 5 জনে মিলে একটু সিকিম থেকে ঘুরে আসি। আর ঘোরা না ভাই, এবারে তো হবে না। কেন হবে না? কেন? পিঙ্কির তো সামনের বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা। দূর, তাতে কি হয়েছে? মাত্র তো 5 দিনের ব্যাপার, তাতে পড়াশোনার খুব একটা ক্ষতি হবে না। দিদি প্লিজ চল না, না করিস না দিদি, প্লিজ চল, না করিস না। ঠিক আছে ঠিক আছে, ওসব পরে দেখা যাবে। এখন তুই এখন চল তো আমার সঙ্গে ভেতরে, তোর সঙ্গে খুব দরকারি কথা আছে। চল। এই রঞ্জন, আর তোমার সঙ্গে আমার একটু কথা আছে। হ্যাঁ হ্যাঁ, বলো না। আমাকে একটুখানি সাহায্য করতে পারবে প্লিজ? আরে এত হেজিটেট করছো কেন? কি সাহায্য সেটাই বলো না। আসলে আমার একটু টাকার দরকার। টাকা হঠাৎ? আসলে ওই বর্ষায় জল জমে দোকানে জল ঢুকে গিয়ে সমস্ত মালপত্র নষ্ট হয়ে গেছে। সে কি? তাই হ্যাঁ, মহাজনের টাকা শোধ করে নতুন মালপত্র তুলতে হবে। আসলে বলতে পারো যে আমি খুব বিপদে পড়ে গেছি ভাই। তা কত টাকা লাগতে পারে তোমার? 5-এর মতন যদি অ্যারেঞ্জ করে দিতে পারো খুব ভালো হয়। 5 বলতে? 1,05,000 টাকা। কতদিনের মধ্যে হলে তোমার চলবে? যত তাড়াতাড়ি সম্ভব, কারণ দেখো পুজো তো প্রায় চলেই এলো। এই তো আগামী মাসের 5 তারিখেই মহালয়া। ঠিক আছে, আমি সপ্তাহখানেকের মধ্যে তোমার 1,05,000 টাকা জোগাড় করে দিচ্ছি। ঠিক বলছো ভাই? আরে ঠিক কি, তুমি তো আমার নিজের লোক নাকি? হ্যাঁ দেখো, অন্য কেউ বললে আমি সোজাসুজি না করে দিতাম, কিন্তু তোমার জন্য করতে না পারলে আমার বরং খুব খারাপ লাগে। আর
তোমার শালি আধে ঘরওয়ালি ও কি আমায় ছেড়ে দিত নাকি? হ্যাঁ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এই না খেয়েছিলিস টাকাটা? আমার একটা ছোট্ট অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা, জমানো পুঁজি বলতে দুটো ফিক্সড ডিপোজিট ভেঙে 3.5 লাখ টাকার মতো জোগাড় করতে পেরেছিলাম। আর আমার একটা বন্ধুর কাছ থেকে বাকি প্রায় 1.5 লাখ টাকা জোগাড় করে মোট 5 লাখ টাকা আমি পঙ্কজের হাতে তুলে দিই। থামিস না, বলতে থাক। পঙ্কজ বলেছিল যে কালী পুজোর পর থেকে দিনটা আস্তে আস্তে শোধ করে দেবে, কিন্তু কি? কালী পুজো গেল, ক্রিসমাস গেল, বছর শেষ হয়ে বছর পড়লো, নতুন বছর, কিন্তু একটা টাকাও পঙ্কজ শোধ করেনি। তারপর তাই সরস্বতী পুজোর পর দিন আমি ওকে ফোন করলাম। হ্যাঁ রঞ্জন, বলো। আরে পঙ্কজ দা, ফোন করলে তুমি ফোন ধরো না কেন? আর মেসেজের রিপ্লাই দাও না কেন? আরে ভাই, রাস্তায় থাকি, সারাদিন কাজে ব্যস্ত থাকি, সেই জন্যই তোমার ফোনটা ধরতে পারি না। আর মেসেজ সে তো দেখি নাই চাই। আচ্ছা ঠিক আছে, আমার টাকাগুলো তুমি কবে ফেরত দেবে বলো তো? হ্যাঁ, ফেরত দেবো রঞ্জন, একটু সময় লাগবে ভাই। তুমি কিন্তু কথা দিয়েছিলে পঙ্কজ দা যে কালী পুজোর পর থেকে একটু একটু করে টাকাটা শোধ দেওয়া শুরু করবে। তাই নাকি? এরকম বলেছিলাম? নিজে কথা দিয়ে নিজেই ভুলে গেলে পঙ্কজ দা, নাকি আমার টাকাটা ফেরত দেওয়ার কোনো ইচ্ছাই তোমার নেই? এই আবার কিরম ধরনের কথা? তুমি কি আমার চিটিং মাছ ভেবেছো নাকি? এতদিন ভাবিনি, কিন্তু এখন ভাবতে বাধ্য হচ্ছে। রঞ্জন, নিজের মুখে লাগাম দাও, নাহলে কিন্তু তোমার টাকা আমি কোনোদিনও ফেরত দেবো না। তাহলে কিন্তু তুমি নিজেই বিপদে পড়বে। এই যাও তো, নর্দমার পোকা, তার মুখে আবার বড় বড় কথা। যা পারো তাই করে নাও, যাও। আমার 3.5 লাখ টাকাটা পরে দিলে অসুবিধে ছিল না, কিন্তু যে বন্ধুর থেকে 1.5 লাখ টাকাটা ধার নিয়ে দিয়েছিলাম সে প্রচন্ড অশান্তি করছিল, গলায় গামছা দেবে হুমকি দিচ্ছিল। তাই মাসখানেক পর একদিন তোমাকে একটা সিধে প্রশ্ন করব, সিধে জবাব দেবে। তার কি? তুমি আমার টাকাটা শোধ দেবে কি দেবে না? নিশ্চয়ই দেবো, কেন দেবো না? কবে? তুমি একটা ডেট বলো, আমি সেই দিনেই আসবো টাকা নিতে। রঞ্জন, কোনো তিথি নক্ষত্র দেখে আমি তোমায় বলতে পারবো না, তবে তোমায় নিশ্চয়ই ফেরত দিয়ে দেবো। দেখো পঙ্কজ দা, তোমাকে যে 5 লাখ টাকাটা আমি দিয়েছি সেটা 3.5 লক্ষ টাকা আমার নিজের ফিক্সড ডিপোজিট ভেঙে, আর বাকি 1.5 লাখ টাকাটা আমি আমার একটা বন্ধুর কাছ থেকে ধার করে দিয়েছিলাম। দেখো, আমার 3.5 লাখ টাকাটা তুমি সুবিধা মতো দিলেও চলবে, কিন্তু ওই 1.5 লাখ টাকাটা তুমি প্লিজ তাড়াতাড়ি দিয়ে দাও। দেখো, বন্ধু বান্ধবের কাছে আমার মান ইজ্জত কিছুই থাকছে না। দিয়ে দাও না গো, 1.5 লাখ টাকাটা অন্তত দিয়ে দাও। তোমায় এর মধ্যে কি কথা বলতে বলেছে? যাও, ভেতরে যাও। শোনো রঞ্জন, আমি তোমায় যখন টাকাটা ফেরত দেবো তখন পুরো টাকাটা একসঙ্গে দেবো। আর সত্যি কথা বলতে বাজারের যে অবস্থা, তাতে আমি তোমাকে বছর 2-এর আগে টাকা ফেরত দিতে পারবো বলে মনে হচ্ছে না। হাঙরের পেট থেকে কি করে টাকা বের করতে হয় সেটা কিন্তু খুব ভালো করে আমার জানা আছে। এই, তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? হ্যাঁ, তুমি আমার গায়ে হাত তুললে? এত বড় সাহস তোমার? এখনো তো কিচ্ছু করিনি। হ্যাঁ, এরপর যদি বেশি কথা বলো তাহলে একটা টাকাও ফেরত দেবো না। আরে মেশো, তুমি কখন এসেছো? এই, ভেতরে যা। কি হলো? কি কথা কানা যাচ্ছে না? যাও, ভেতরে যা। আমি সেই দিনই ঠিক করে নিয়েছিলাম, এর বদলা আমি নেবই।
আর সেটা এমন একজনের উপর যে পঙ্কজের নয়নের মণি। তারপর ওর লাশের সাথে খারাপ কাজ করে আমি চুপি চুপি পালিয়ে যাই। তোর বউ এসব জানে? না না না, জানে না। আমার বউ নির্দোষ, ও কোনো দোষ করেনি। যা দোষ, যা অপরাধ আমি করেছি ও জানে না। You are a genuine pervert, রঞ্জন। তুই যেটা করেছিস সেটাকে বলে পারভার্সন, বিকৃত কাম। এর শাস্তি তুই পাবি, চরম শাস্তি, বুঝেছিস? এমন শাস্তি যা দেখে পৃথিবীর সকল পারভার্ট একবারে শিউরে উঠবে। মার, চলো না। পৃথিবীর যে কোনো সভ্য দেশে, সভ্য সমাজে খুন করাটা একটা মারাত্মক অপরাধ। কিন্তু কাউকে খুন করে তার শবদেহের সঙ্গে সঙ্গম জঘন্য, নোংরা একটা ক্ষমার অযোগ্য অপরাধ। নেক্রোফিলিয়া মানে ডেড বডির সঙ্গে সেক্স, একটা মারাত্মক মানসিক ব্যাধি। আর সেই মারাত্মক মানসিক ব্যাধিতেই আক্রান্ত ছিল রঞ্জন মিশ্র। আমরা মহামান্য আদালতের কাছে এই রঞ্জন মিশ্রের জন্য ক্যাপিটাল পানিশমেন্টের আবেদন করব, সর্বোচ্চ শাস্তি। আর সমাজের আনাচে কানাচে লুকিয়ে থাকা আর ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতে থাকা অপরাধীদের বলবো, এখনো সময় আছে, শুধরে যান, নয়তো পালাবার পথ পাবেন না। আর আপনাদের বলবো, সাবধান হন, সতর্ক হন। সাবধান হও বাংলা।